আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এরশাদ হোসেন আসাদ তোমাদেরকে জানাচ্ছি AH অ্যাকাউন্টিং জোনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় নিয়ে। আজকের আলোচনা কার্যপত্রের একটি উপাদান সমন্বয় দাখিলা। আমরা পূর্বের লেকচার 1-এ আলোচনা করেছি সমন্বয় দাখিলা কি। সমন্বয় দাখিলার ভিতরে বকেয়া ব্যয় ও অগ্রিম আয়। আজকে আলোচনা করব বকেয়া আয় ও অগ্রিম আয়সমূহ, পাশাপাশি সমাপনী মজুদ পণ্য কীভাবে হিসাবভুক্ত করা হয়। তাহলে আর চলে যাচ্ছি মূল আলোচনায়। তা আজকে আলোচনাটা হলো বকেয়া আয়। আমরা বকেয়া আয় কি? যে আয়টা সেবা দিয়েছি, আয় হয়েছে, টাকা পাই নাই, বিল তৈরি করা হয় নাই, প্রাপ্য, এটাই কি বকেয়া আয়। অর্থাৎ আয় বকেয়া থাকা মানে আয়ের বকেয়া চলতি সম্পদ। বকেয়া আয় চলতি সম্পদ, প্রথমে আমাকে এটা মুখস্থ করতে হবে। বকেয়া আয় চলতি সম্পদ। কেন সম্পদ? কারণ যে আয়টা হয়েছে আমি ভবিষ্যতে পাবো, আমি যা কিছু পাবো তাই কি সম্পদ। তাহলে বকেয়া আয় চলতি সম্পদ। এখন আমরা পড়বো এর ফলে আয় বৃদ্ধি পাবে। এই বকেয়া আয়টার ফলে আয় বৃদ্ধি পাবে। বকেয়া আয় নামক সম্পদ বৃদ্ধি পাবে। তাহলে প্রত্যেকটা লেনদেনে আমরা জানি দুইটা উপাদান কাজ করে, একটা বৃদ্ধি পায়, একটা হ্রাস পায়, অথবা গ্রহীতা বা ধাতা। তাহলে বকেয়া আয়ের ফলে একদিকে আয় বৃদ্ধি, অপরদিকে বকেয়া আয় নামক সম্পদ বৃদ্ধি। একদিকে আয় বৃদ্ধি, অপরদিকে বকেয়া আয় নামক সম্পদ বৃদ্ধি। তাহলে সূত্রটা কি হবে? আমরা যদি সূত্রটা তৈরি করতে যাই, বকেয়া আয় ডেবিট, আয় হিসাব ক্রেডিট। কারণ আমার সূত্রে বলে দিয়েছে বকেয়া আয় সম্পদ, তাহলে বকেয়া আয় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আয় বৃদ্ধি পাবে। এই আয় বৃদ্ধি পাবে, আয় যদি বৃদ্ধি পায় তাহলে কি ক্রেডিট। তো সূত্রটি কি হলো? বকেয়া আয় ডেবিট, আয় হিসাব ক্রেডিট। একদিকে আয় বকেয়া পেয়েছে, তাহলে বকেয়া আয় বৃদ্ধি পেয়েছে, তাই বকেয়া আয় ডেবিট। আর একদিকে আয় বৃদ্ধি পেয়েছে, আয় হিসাব ক্রেডিট। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে আলোচনা করি বিনিয়োগের সুদ বকেয়া। বিনিয়োগের সুদ বকেয়া 800 টাকা। দেখো, আমাকে আগে শনাক্ত করতে হবে এখানে আয় কোনটা। বিনিয়োগের সুদ এটা হলো আয়। যেহেতু বিনিয়োগের সুদ বকেয়া, আমরা এখানে এই আয়ের জায়গায়, এই জায়গায় আয় আছে, এই জায়গায় আয় আছে, এই আয়ের জায়গায় আমরা নামটা বসিয়ে দেব। তাহলে কি বসাবো? বকেয়া বিনিয়োগের সুদ ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। তাহলে সূত্রটা কি হলো? বকেয়া বিনিয়োগের সুদ ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। বকেয়া বিনিয়োগের সুদ ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট।
দেখো কত সহজ হয়ে গেছে। তাহলে সূত্রটা জানা থাকলে আমরা শুধু আয়ের নামটা বসাবো, বকেয়া বিনিয়োগের সুদ, বকেয়া বিনিয়োগের সুদ ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট। এখন শিক্ষানবিশ স্যালামি বকেয়া, শিক্ষানবিশ স্যালামি ডেবিট, বকেয়া শিক্ষানবিশ স্যালামি ডেবিট, শিক্ষানবিশ স্যালামি ক্রেডিট। প্রাপ্য কমিশন, প্রাপ্য কমিশন মানেও কি কমিশন বকেয়া, তাহলে প্রাপ্য কমিশন ডেবিট অথবা বকেয়া কমিশন ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। উপভাড়া বকেয়া, বকেয়া উপভাড়া ডেবিট, উপভাড়া ক্রেডিট। আর কোন প্রতিষ্ঠানের মুখ্য আয় বকেয়া থাকলে প্রাপ্য হিসাব ডেবিট হবে। এখানে বকেয়ার জায়গাটা মুখ্য আয়, যেমন সেবা আয় একটি মুখ্য আয়, মুখ্য আয় বকেয়া থাকলে প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা কি ক্লিয়ার হতে পেরেছি? এখন আলোচনা করব পরবর্তী স্টেপ, অগ্রিম বা অনুপার্জিত আয়। অগ্রিম অনুপাদিত। অগ্রিম অনুপাদিত আয় চলতি দায়, এক্ষেত্রে আয় হ্রাস পাবে এবং অনুপাদিত আয় বৃদ্ধি পাবে। তাহলে সূত্রটি কি হবে? যেহেতু আয় হ্রাস, আয় সর্বদাই ক্রেডিট, আয় হ্রাস পেলে হবে ডেবিট। তাহলে এখানে লিখব আয় হিসাব ডেবিট, অনুপার্জিত আয় হিসাব ক্রেডিট। এখানে আমরা অগ্রিমও কি লিখতে পারবো। তাহলে আয় হিসাব ডেবিট, অনুপার্জিত আয় হিসাব ক্রেডিট। তাহলে আমি আরেকটু আলোচনা করছি, অগ্রিম অনুপার্জিত আয় চলতি দায়, এক্ষেত্রে আয় হ্রাস পাবে, অনুপার্জিত আয় বৃদ্ধি পাবে। তাহলে আয় অগ্রিম থাকার কারণে আয় হ্রাস পাবে, অপরদিকে অনুপার্জিত আয় বা অগ্রিম আয় বৃদ্ধি পাবে। যেহেতু অনুপার্জিত আয় দায়, তাই অনুপার্জিত আয় দায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে অনুপার্জিত আয় হিসাব এখানে ক্রেডিট। আর আয় যেহেতু হ্রাস পাবে, আয়ের স্বাভাবিক ব্যালেন্স হলো ক্রেডিট, হ্রাস পেলে আয় হয় ডেবিট, তাই আয় হিসাব ডেবিট। তাহলে আয় যেহেতু ক্রেডিট, তাই হ্রাস পেলে হবে ডেবিট, আয় হিসাব ডেবিট, অনুপার্জিত সেবা আয় ক্রেডিট। আমরা একটা উদাহরণের মাধ্যমে আলোচনা, অগ্রিম উপভাড়া, অনুপার্জিত সেবা আয় 1000 টাকা। অগ্রিম উপভাড়া অনুপার্জিত সেবা আয় 1000 টাকা।
এখানে অগ্রিম মানে কি, যে আমি ভাড়ার অগ্রিম নিয়েছি, অগ্রিম পেয়ে গেছি, অর্থাৎ যিনি আমার রুমটি ব্যবহার করেছেন তার কাছ থেকে আমি ভাড়া নিয়েছি অগ্রিম, তাকে রুম থাকার সুযোগ সুবিধা না দিয়ে সে 1 মাস থাকবে, তখন গিয়ে এটার ভাড়া পে করবে। তাহলে অগ্রিম ভাড়া এখানে আমার জন্য কি দায়। তাই এই আয়ের জায়গায় শুধু নামটা লিখবো। তাহলে উপভাড়া হিসাব ডেবিট, অনুপার্জিত উপভাড়া ক্রেডিট, অথবা অগ্রিম উপভাড়া ক্রেডিট। সেবা আয়, এই আয়ের জায়গায় নাম লিখবো সেবা আয় ডেবিট, অনুপার্জিত সেবা আয় ডেবিট, অনুপার্জিত সেবা আয় ক্রেডিট। তাহলে এই আয়ের জায়গাটা আমরা লিখবো অনুপার্জিত সেবা আয়, এই আয়ের জায়গায় লিখবো কি অনুপার্জিত সেবা আয়। তাহলে আমাদের এই নামটি ব্যবহার করলেই সূত্রের মাঝে কি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই সূত্রটি মুখস্থ করব, আয় হিসাব ডেবিট, অনুপার্জিত সেবা আয় ক্রেডিট। এই সেবা আয়ের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যেমন সরাসরি তোমাকে অগ্রিম সেবা আয় বা অনুপার্জিত সেবা আয়, অগ্রিম উপভাড়া, অনুপার্জিত উপভাড়া সরাসরি তোমাকে বলবে না। এখানে রেওয়া মিলে দেওয়া থাকতে পারে একটা উপাদান, সমন্বয়ে দেওয়া থাকতে আরেকটি উপাদান। তাহলে ধরে নাও আমি একটু ছক আকার দেখাচ্ছি, এটা হলো রেওয়া মিল, অনুপার্জিত সেবা আয় 8,000 টাকা, এটা হলো সমন্বয়। টাকা, অনুপার্জিত সেবা আয় 7,000 টাকা। তাহলে দেখো এই রেওয়া মিলে অনুপার্জিত সেবা আয় 8,000 টাকা, সমন্বয়ে অনুপার্জিত সেবা আয় 7,000 টাকা। এক্ষেত্রে অনুপার্জন আমাকে একটু খেয়াল করতে হবে, রেওয়া মিলের যে অনুপার্জন এটা কি দায়, সমন্বয়ের যে অনুপার্জন কি দায়, দুইটা উপাদান কি এক, কিন্তু টাকার পরিমাণ রেওয়া মিলে 8,000, সমন্বয় হলো 7,000। তাহলে সমন্বয় কি কমেছে। এটা তোমরা বলো তো, বছরের শুরুতে তোমার যদি দায় থাকে 8,000 টাকা, বছর শেষে দায় 7,000 টাকা হয়ে গেল, তাহলে এক্ষেত্রে কি দায়টা কমেছে না বেড়েছে? স্বাভাবিকভাবে তোমরা বলবে দায়টা কমেছে, কারণ এখানে 1,000 টাকা দায় কি আমার কমেছে। কারণটা হলো বছর শুরু আর শেষ, এই যে মাঝখানের সময়টা আমরা এই দায়ের টাকাটা পেয়ে গেছি। তাহলে দায় যদি কমে যায়, অর্থাৎ সমন্বয়ের উপাদান রেওয়া মিল এবং সমন্বয়ের উপাদান একই হলে তখন দুইটার পার্থক্য নির্ণয় করে জাবেদা দিতে হবে। আর দায় কমে গেলে তখন আয়ে পরিণত হয়, দায় কমে গেলে তখন আয়ে পরিণত হয়। তাহলে এটা জাবেদাটা হবে অনুপার্জিত সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট। তাহলে অনুপার্জিত সেবা আয় ডেবিট আর সেবা আয় ক্রেডিট 1,000 টাকা। তাহলে এক্ষেত্রে কি হলো, সেবা আয় অনুপার্জনটা কমেছে, সেবা আয়টা কি বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম, রেওয়া মিলের দফা সমন্বয়ের দফা একই হলে উভয়ের পার্থক্য নির্ণয় করে জাবেদা দিতে হবে। তোমাদের বোঝার সাথে আমি একটু নিয়মটা লিখে দিচ্ছি, তোমরা যারা ক্লাসটা দেখছো নোট করে রাখবে। রেওয়া মিলের দফা ও সমন্বয়ের দফা একই হলে পার্থক্য নির্ণয় করে জাবেদা দিতে হবে।
রেওয়া মিলের দফা ও সমন্বয়ের দফা একই হলে পার্থক্য নির্ণয় করে জাবেদা দিতে হবে। আমি তোমাদেরকে বোর্ডে এই নিয়মটা কি লিখিয়ে দিয়েছি। এখন দেখো এই নিয়মটাই কি এখানে এই যে এটা। এখন প্রশ্ন হতে পারে তাহলে রেওয়া মিলের দফা সমন্বয় দফা কি ভিন্ন হতে পারে না? হ্যাঁ পারে। রেওয়া মিলের দফা সমন্বয় দফা ভিন্ন হলে সমন্বয়ের যেটা বলা আছে সেটার জাবেদা দিতে হবে। রেওয়া মিলে লেখা আছে সেবা আয়, সমন্বয় লেখা আছে অনুপার্জিত সেবা আয়। তাহলে রেওয়া মিলে আছে সেবা আয় আর সমন্বয় আছে অনুপার্জিত সেবা আয়। এই রেওয়া মিল এটা হলো কি রেওয়া মিল, আর এটা হলো সমন্বয়। তাহলে এই যে রেওয়া মিল এবং সমন্বয় দুইটা ভিন্ন, কারণ এখানে সেবা আয় এটা অনুপার্জিত সেবা আয়, এটা হলো আয় আর এটা হলো কি দায়। এক্ষেত্রে আমাকে দায়ের জাবেদাটা দিতে হবে। অনুপার্জিত সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট। সমন্বয়ে যেটা থাকবে সেটার জাবেদা হবে, অর্থাৎ এই জাবেদাটাও কি এটাই, কিন্তু টাকা হবে সমন্বয়টা, এখানে পার্থক্য হবে না। তাহলে অনুপার্জিত সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট। যদি এখানে উল্টাটা থাকে, সেবা আয়টা এদিকে থাকে অনুপার্জিত এদিকে থাকে, তখন জাবেদাটা আবার উল্টাবে, সেবা আয় ডেবিট হবে, অনুপার্জিত সেবা আয় ক্রেডিট হবে। সেবা আয় ডেবিট, অনুপার্জিত সেবা আয় ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের এই লেকচারটুকু বুঝতে পেরেছ। আমরা পরবর্তীতে তোমাদের সামনে আরো মজার মজার সমন্বয় দাখিলা নিয়ে আসবো। ততক্ষণই তোমরা আমার পেজের সাথে থাকবে এবং নিয়মিত ধারাবাহিকভাবে আমার এই লেকচারগুলো দেখে যাবে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।